আমার কি হয়ে যায় জেল ফাঁসি, এইটা আমি আমার মানে যে কোর্ট, অনারেবল কোর্ট, তার কাছে আমি প্লেস করব। অনারেবল কোর্ট যে রায় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পেতে। উনি শিবিরের ছেলে, আমার কথাটা বুঝেন, ওইটাই তাদের লাগছে খুব। ওই যে আমি বলছি প্রসিকিউশনের তাজুল ইসলাম থেকে সবাই শিবিরের লোক, এটাই তাদের লাগছে। তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা, আমার ইলেকশন বন্ধ করে দেবে। তারা তো, আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে। আমি যে বলছি, আমি যদি 5 বছর বাইচা থাকি এদের মুখে তালা লাগায় দিই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। খুবই সঙ্গত কারণে মানচিত্রের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনারা জানেন যে তাকে নানান সময় নানান বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে এবং সর্বশেষ আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই বিষয়ে শুনানি দু একদিনের মধ্যে হবে। সেসব বিষয়ে আমরা একটু কথা বলবো, কেন ফজলুর রহমানকে নানান পক্ষ থেকে নানান ভাবে তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্ন বিষয়ে। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে একটু যদি আপনার প্রতিক্রিয়াটা জানতে পেতাম আমরা, যে আদালত ও অবমাননার অভিযোগ আনা হলো আপনার বিরুদ্ধে এবং সেটির শুনানি আগামী রোববার, এবং আপনি শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন, আমাদের এই চ্যানেলেও আপনি কথা বলেছেন। আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট, এবং এটা আমি সবাইকে বলছি, টেলিভিশনে বলেছি, টক শোতে বলেছি, ইউটিউবে বলেছি, লেখায় বলেছি, সাক্ষাৎকারে বলেছি, যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত, এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত শিবির। কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে, এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে, এবং আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের জয় হবে। এই যে কোর্ট সম্পর্কে যে কথাটা আমি বলেছি, এটা শুধু 23শে নভেম্বর বলি নাই। আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধাপরাধী গোলাম আজম, নিজামী, মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য। যুদ্ধ অপরাধী, কোন যুদ্ধ অপরাধী? 16ই ডিসেম্বরে 1971 সন, যেদিন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজি তার 93,000 সৈন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগজিৎ সিং অরোরার কাছে, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পায়ে রিভলভারটা রেখে এবং যুদ্ধ অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল, সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী, তাদের বিচার হবে। সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম এবং তাদের বাহিনী আল বদর, রাজাকার, আল শামস। সেই চুক্তির বলে 1973 সনে একটা অর্ডিন্যান্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আজকের যে কোর্ট, এবং সেই যুদ্ধ অপরাধের বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল এস.আর. পাল, যাকে বলা হতো বিখ্যাত সবিতা রঞ্জন পাল, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন। আর ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হোসেন। সেটা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় 2008 সনে, শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধী। পাকিস্তানের সঙ্গে আমরা যে
যুদ্ধটা করেছিলাম, এবং যুদ্ধে 1971 সনের 3রা ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল। এই যে যুদ্ধ, সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল। এর মধ্যে পৃথিবীর 2টা সবচেয়ে বড় শক্তি, একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে, আর সোভিয়েত ইউনিয়ন আজকের রাশিয়া ছিল সেদিন আমাদের পক্ষে। কাজে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে। এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিলেন, কারণ বঙ্গোপসাগর পর্যন্ত আমেরিকার 7ম নৌবহর এসে পড়েছিল। তারপরও যুদ্ধ তিনি থামান নাই, পাকিস্তানিদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছিলেন। ওই যে কোর্ট, এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধের অপরাধ তো এক অপরাধ না, এটাকে একসাথে মিলাইলে চলবে না। তো পাকিস্তানের যুদ্ধ অপরাধের বিচারটা হলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিক না, এলো জাতীয় যুদ্ধ। সেটাও যুদ্ধ না, জাতীয় আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অবস্থান নিয়েছিল। এইরকম অবস্থান এরশাদ নিয়েছিল, অনেকেই নিয়েছিল। এইরকম অবস্থা হাসিনা নিছে, তার সময় লোক মারা গেছে অনেক বেশি, যেটাকে বলা হচ্ছে 1400। আমি অবিশ্বাস করি না, কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না, এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণ অভ্যুত্থান। এইটার সঙ্গে কোথাকার 30 লক্ষ লোকের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত, সমস্ত বাংলাপুরে সরকার হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, সেইটাকে মিলে একই কোর্টে শেখ হাসিনার যে বিচারটা করছে, সেইটা আমি সমর্থন করি না। আমি একটু জিজ্ঞাসা করছি অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনোয়ার যেটি আদালতের উদ্দেশ্যে বলছেন, আপনি যে কথাগুলো বলছেন, আমাদের এই মানচিত্র চ্যানেলে এর আগে যা বলেছেন এই প্রসঙ্গে অন্য জায়গায় যা বলেছেন তা হচ্ছে এরকম যে বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো গুলোতে ফজলুর রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না। তার যুক্তি, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য। এই ট্রাইব্যুনাল অন্য কোনো বিচার হতে পারে না। এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, ক্রাইম এগেনস্ট পিস এর বিচার করতে পারেন। এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। ফজলুর রহমানের মাথায় শুধু যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি, মানে এই ট্রাইব্যুনাল তো মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, তাই না? আর আমাদের এখানে এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিব না, ওইটা আমাকে যেদিন ডাকবে সেদিন দিব। আমার কথাটা বুঝে না, তারা কি বলতেছে আমি এখনো জানি না, কারণ আমি এখন নোটিশ পাই নাই বা কোর্ট আমাকে ডাকেই নাই এখন। কাজে তারা কি বললো ওইটার উত্তর আমি দিচ্ছি না। আমি যে কথাটা বলছি সেটা বলি, এখনো আমি বলছি এই যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে, গঠন করা হয়েছে, আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এইখানে গঠন না করলেও চলতো। আর একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক, এবং কঠিন এগুলো আমি বলছি। তো খালি আমার কথা ভেঙে ভেঙে বললে তো হবে না। জি, আমি তো সেদিন হাজির হব। আমার যদি কথা, আমার কন্টেম্প করতে, আমার টোটাল 1 ঘন্টা 10 মিনিটের টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে। আমার 1 লাইন 2 লাইন শুনে তো বললে হবে না। আমি খুব ক্লিয়ার বলছি, বিচারের ব্যাপারে আমার কথা নাই, বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে, যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে। কারণ এই কোর্টটা এমন ভাবে তৈরি করা হয়েছে, যখনই এই সরকার তো আর 3 মাস থাকবে যদি গণতন্ত্র আসে। আমি তো বলতেছি এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়াই দেবে। ইউনূস সরকার তো 3 মাস থাকবে। যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে, তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে। রিট কোর্ট গুলা তখন অনেক বেশি স্বাধীন হবে। আর সেই রিট কোর্টে আমি কথাগুলা বলছি, তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে 71-এর যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে বা ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনাল করাটা, এই বিচার করা ঠিক হয় নাই, আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এভাবে করা ঠিক হয় নাই, এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে, তাইলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না, রায়টা কতটুকু ঠিক থাকবে। এবং আমি এটাও বলছি যে শেখ হাসিনার বিচার কঠিন ভাবে করা হোক, যাতে উপরে গিয়া টিকে। কারণ ওই যে আজহার সাহেবরে যে বিচার করছিল জামাতের, উনারে কিন্তু
ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল অ্যাপিলেট ডিভিশন, রিভিউ করে কিন্তু উনি ছাড়া পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে। এই ধরনের ফাঁক ফুকর যাতে না থাকে, এমনকি প্রসিকিউশন কি কোথাও না, ওই যে কথাটা আমি বলছি, প্রসিকিউশনের সাথে কি কারো না কারো সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রেখে দেওয়া, ওই কথাটাও কিন্তু আমি তুলছি। আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক, এই কথাটা আমি বলছি ভাইয়া। আমি বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই। এখন তারা যখন যদি আমাকে ডাকে, এমনও তো হইতে পারে তাদের কথা শুনে বলতে পারে যে না, এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট ম্যাটার নাই, এটা আমরা তাকে করলাম না, ডাকলাম না। আর অনারেবল কোর্ট যদি আমাকে ডাকে, তখন আমার কথা আমি অনারেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপন। আমি তো কোর্টের বান তো 48 বছর যাবত কোর্টে প্র্যাকটিস করে ভাত খাই, কাজে আমি তো আইনের মানুষ। আমি বলছি, আমি বিএনপির নেতা হিসাবে, রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না, আমি একজন মুক্তি, ওইখানেই বলছি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আইনজীবী হিসাবে কথা বলছি। কিন্তু গাজী মনোয়ার যেটি বলেছেন, প্রসিকিউটর গাজী মনোয়ার, আমি একটু আপনাকে একটু শোনাতে চাই। আপনি এটাও বলেছেন, আমি নিজে আপনার কাছ থেকে শুনেছি, আপনি বিভিন্ন জায়গায় বলেছেন, এই আপনি যে কথাগুলো বলছেন এর বাইরে নিশ্চয়ই অন্য কিছু বলেননি। আপনি বলেছেন এই ট্রাইব্যুনালে যে প্রক্রিয়া শেখ হাসিনার বিচার চলছে সেই ট্রাইব্যুনালকে আমি মানি না, এইভাবে বলেছেন। কিন্তু রাইট, তো আমি চাই না, এই ট্রাইব্যুনালটাই আমার কাছে রং মনে হইতাছে, রংলি কনস্টিটিউটেড। আপনি আমার কথা যদি আমি বলতে পারবো না, তাইলে তারা জাতিসংঘের মহাসচিব আইনে দাঁড় করাক, মানবাধিকার যে 6টা সংস্থাকে আইনে দাঁড় করাক, ওই যে ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলো বলছে এই বিচারটা সঠিক হয় না, এর মধ্যে ফাঁক, তাদেরকে আইনে দাঁড় করাক। আমার মতো একজন নরম মানুষ পায়া, অসহায় মানুষ পায়া আমাকে, আমার উপরে কেন বিচার চলছে? তাহলে সারা পৃথিবী বলতেছে বিচারটা এটা বোধহয় ঠিক হয় নাই, জাতিসংঘ থেকে দৈর্য মানবাধিকার সবাই বলতেছে, আমি কি একা বলতেছি নাকি? এবং মনোয়ার যেটি উল্লেখ করছেন, এটি আমার কাছে কেমন যেন একটু খটকা, এই শব্দগুলো মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে, যেদিন আমি গিয়ে আমার পক্ষে যদি আমাকে ডাকে, আমি তখন তাদের প্রশ্নের, আমি আজকে মনোয়ারের প্রশ্ন বা এদের কারণে এদেরকে আমি আজকে রসগোল্লা খুঁজছিলাম, হাইকোর্টে রসগোল্লা নাই বইলা এদের কাছে পাঠাইতে পারছি না। ওই আমার এক বন্ধু আছে, ছোট বন্ধু, ওরে আমি তুমি ডাকি, তার নাম তাজুল ইসলাম, তিনি হলো চিফ প্রসিকিউটর, তিনি আবার ময়মনসিংহ মানুষ, জামালপুরের মানুষ। আমি তার ছোট ভাইয়ের মতো দেখি, মনে করছিলাম তাজুল যখন কেসটা করাইছে ওর একটু মিষ্টি পাঠায়, আর যারা কেসটা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠায়, এরা খুঁজা পাইছি না আমি হাইকোর্টে কোনো দেখা যাবে না, আমি মিষ্টি লই যাবো এদের জন্য। আমার কি হয়ে যায় জেল ফাঁসি, এইটা আমি আমার মানে যে কোর্ট, অনারেবল কোর্ট, তার কাছে আমি প্লেস করবো। অনারেবল কোর্ট যে রায় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে, কিন্তু আমি মনে করি না যে আমি কোনো মহা অপরাধ করছি এখানে। কেউ বলে না, আমি বলছি, পৃথিবীতে অনেক সময় গ্যালিলিও বলছে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, এই কারণে তার ফাঁসি হয়েছে। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে না পৃথিবী ঘুরে, গ্যালিলিও ঠিক ছিল। ওই যে সক্রেটিসেরও ফাঁসি, হেমলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল, এতে কি আইলো গেল? সত্য কথা তো একজন দুইজনই বলে, আমি তাই সেই কথাটাই বলতেছি। অ্যাডভোকেট ফজলুর রহমান, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার জেল ফাঁসি যাই হোক না কেন, আপনি এখনো মন্তব্য করতে চাইছেন যে শেখ হাসিনার বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে বা যে ট্রাইব্যুনাল চলছে সেটি আপনি এখনো মানেন না, তাই তো? ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না, কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল। এখানে আন্তর্জাতিক কোনো ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না, এটা ছিল জাতীয় সমস্যা, সরকার পরিবর্তন অথবা পতন। এইটার মধ্যে আন্তর্জাতিক ওই যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় নাই, যে 7ম নৌবহর আইসা পড়ছে বঙ্গোপসাগরে, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লাগে, এইগুলা মুক্তিযোদ্ধার সঙ্গে পাকিস্তানিদের 9 মাস, এটা হয় নাই তো। আমি তো বলছি সেইটা, সেই বিচার হিমালয়ের সঙ্গে আপনি, হিমালয়ের সঙ্গে আপনি টিলারে মিলাইতে যান কেন? বাঘের সঙ্গে বিড়ালে মিলাইতে যান কেন? আরেকটা কথা আপনাকে বলি, আমাদের দেশে বিচার এত সেন্সিটিভ, 2টাই ম্যাজিস্ট্রেট কোর্ট, একটা মনে করেন ঢাকার যাত্রাবাড়ি থানার কোর্ট, আরেকটা মনে করেন সবুজবাগ থানার কোর্ট। যাত্রাবাড়ি থানার কোনো কেসে যদি সবুজবাগ থানার ম্যাজিস্ট্রেট একটা অর্ডার দেয়, এটা কিন্তু আইনগতভাবে সিদ্ধ হবে না।
জি। আপনি কি আমার কথা আমি দুইজনে সেই জায়গা থেকে প্রশ্ন করছি যে আপনি এখনো পর্যন্ত এবং শেষ পর্যন্ত এই কথাই আদালতের সামনে বলে যাবেন, জেল ফাঁসি দেওয়া হলেও, তাই তো? আমি বিচারের ব্যাপারে আমার কোনো বক্তব্যই নাই। আমি বলতেছি কোর্টটা সঠিকভাবে কনস্টিটিউট হয় নাই বলে আমি মনে করি। এই মনে করাটা মহা অপরাধ কিনা, যদি কোর্ট মনে করে মহা অপরাধ, তখন আমি তাদের কাছে বিচার প্রার্থী হবো, তারা যে বিচার করে সেই বিচার মানবো। কিন্তু আমি মনে করি না যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ, যাদের যে যুদ্ধ অপরাধীরা এই দেশে 30 লক্ষ লোককে হত্যা করছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করছে, এই দেশের বুদ্ধিজীবীদেরকে, শত শত বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে, তারা যে বিশ্ব অপরাধী, এদের সঙ্গে হাসিনা সরকারের যে অপরাধ, তাদের অপরাধ গুলি করে মারছে, তাদেরও ফাঁসি হোক, কিন্তু অন্য কোর্টে হোক, নট ইন দিস কোর্ট। এটা হলো কথা, অন্য কোর্ট করে হোক, এই বিচারকরাই করুক। বিচারকদের উপর আমার কোনো অনাস্থা না, অনাস্থাটা আমার বিচারকদের উপরে না। প্রসিকিউটর কাজী মনোয়ার আরেকটি মন্তব্য করেছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে ফজলুর রহমান সুপ্রিম কোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন, তারপরে ফজলুর রহমান বিভিন্ন রাজনৈতিক দল ওনারা জানে, কারণ উনি শিবিরের ছেলে। আমার কথাটা বুঝেন, ওইটাই তাদের লাগছে খুব। ওই যে আমি বলছি প্রসিকিউশনের তাজুল ইসলাম থেকে সবাই শিবিরের লোক, এটাই তাদের লাগছে। তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা, আমার ইলেকশন বন্ধ করে দিবে তারা। তো আমি তো বলছি ওই যে তারা শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত, বিভিন্ন জায়গাতে বিভিন্ন পজিশন। বলছি আগে, এখন না। এই কথাটা তো আমি 8-10 আমি কি বলবো, এই কথাটা তো আমি এখন থেকে 3 মাস আগে বলছি, যখন আমাকে করা হয়েছে, দল থেকে এক্সপেল করা হয়েছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এটা তো আমি 25শে আগস্টের পরে 8ই সেপ্টেম্বর কথাটা বলছি ইটনাতে, যে জামাত আমাকে, যাতে আমি আমার দল থেকে নমিনেশন না পাই, যাতে আমি না করতে পারে, ওই না কত কথা। তারা দলকে হয়তো বা ইনফ্লুয়েন্স করতে পারে, যদি না পারে তারা ভিন্ন পথে, কুটিল পথে যাচ্ছে জামাত। এখন এই ছেলেটি তো জামাত শিবিরের ছেলে, এই ছেলে তো জানে যে আমি নমিনেশন পাইছি, আমি ইলেকশন করলে কি হইব। তাদের ক্যান্ডিডেটের 130টা সেন্টার আছে, একটা সেন্টারে যদি তাদের ক্যান্ডিডেট পাস করতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম, সেন্টার একটা কাজী ফজলুর রহমানের গলাটা হলো তাদের জন্য যন্ত্রণা, সেই গলাটা তারা বন্ধ করতে চায়। কিন্তু আল্লাহ উপরে, আমার দল আছে, আমার দেশের মানুষ আছে, আমার গলা সত্য কথা বলা থেকে বিরত হবে না। আমার শেষ পর্যায়ে যিনি জানার ইচ্ছে, যে আপনার বাড়ির সামনে মব ক্রিয়েট করা হলো, আপনার ছবি প্রিন্ট করে জুতার মালা পরানো হলো, আপনাকে অ্যাটাক করার জন্য নানান ধরনের চক্রান্ত করা হলো, বিএনপি থেকে আপনাকে বহিষ্কারের জন্য দাবি জানানো হলো, আপনাকে 3 মাসের জন্য আপনার সদস্যপদ স্থগিত করা হয়েছে, তারপরও আপনি নমিনেশন পেয়েছেন, পরবর্তীতে এসে আবার ট্রাইব্যুনালে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হলো আদালত অবমাননার। এই সব কিছুকে আপনি কি একই সূত্রে গাঁথতে চাইছেন? একই সূত্রে কাদায় এবং জামাত শিবিরের চক্রান্ত, স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত আমার বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ, আপনারা যদি মনে করেন যে আমি মুক্তিযুদ্ধের সন্তান, আমার পক্ষে থাকেন। জামাত শিবির আমার বিরুদ্ধে কত চক্রান্ত করছে, এই লোক কথাটা, এটা তাদের চক্রান্ত, আর কিচ্ছু না। এবং সবশেষ আপনার আরেকটি মন্তব্য জানতে চাইছি, যে এই ধারা কতদিন অব্যাহত থাকবে? আমি তো জীবিত আছি। ওই যে আপনি যে বলছেন আমাকে কত ষড়যন্ত্র চক্রান্ত, ফজু পাগলা কত কিছু বলতেছে, আমার মা রে নিয়ে, বাপ রে নিয়ে কত গালাগালি করতেছে, কত। আমি যে বলছি, আমি যদি 5 বছর বাইচা থাকি, এদের মুখে তালা লাগাই দিই, যারা আমার সাথে এইসব করতেছে। আল্লাহর রহমত আমি বলে দিলাম, এদের মুখে তালা মেরে দিব। আপনিও 3 মাস জেল খাইতে আসলেন বিনা কারণে, হয়েছেন, অনেকেই হয়েছে, আরো হবে। কিন্তু আমার উপরে তাদের সার্বিক অপশক্তি প্রয়োগ করবে আমাকে থামানোর জন্য। বাংলাদেশের মানুষ যদি আমার পক্ষে দাঁড়ান, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, আপনাদের ভাই ফজলুর রহমানের উপরে বিপদের ঘনঘটা, আপনারা যদি ফজলুর রহমানের পক্ষে থাকেন, তাহলে মুক্তিযুদ্ধ বাঁচবে, দেশ বাঁচবে, ভয় পায় না। আল্লাহ উপরে সত্যের জয়লাভ হবে, সেটাই প্রত্যাশা করি। মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি অবশ্যই আপনার সঙ্গে থাকবে। হ্যাঁ, যেদিন আমি কোর্টে হাজির হব, সেদিন দেখতে চাই মুক্তিযোদ্ধাদের মুখ। জি, অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন সবাই।